প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো নিউ ইয়র্কের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমরা যেহেতু রাজনীতি নিয়ে কথা বলবো, আপনি বিএনপির সদস্য, কমিটির সদস্য হিসেবে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আসলে প্রবাসে বাংলাদেশের রাজনীতিটা আসলে প্রয়োজনীয়তাটা কিরকম বা কেমন? খুবই ভালো প্রশ্ন করেছেন আপনি। আসলে আমরা যখন এদেশে আসি, আমি তো 39 বছর আগে এসেছি, তখন আমরা বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন করতাম, ছাত্র রাজনীতি করতাম। তো আমি যখন স্টুডেন্ট ভিসা নিয়ে আসি, এই দেশে আমরা যখন উপলব্ধি করলাম যে এরশাদ বিরোধী আন্দোলনটা মানে বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য আমরা যে আন্দোলন বাংলাদেশে করেছি, তো এখান থেকে আন্দোলনটা করতে পারলে আরো ভালো। কারণ এখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস আছে, এখানে স্টেট ডিপার্টমেন্ট আছে, এখানে জাতিসংঘ আছে। তো এখানে যদি আমরা তাদেরকে মানে বলতে পারি যে বাংলাদেশে আমরা ডেমোক্রেসি চাচ্ছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে না, যে আমরা বাংলাদেশে গণতন্ত্র চাচ্ছি, হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে সেটা আমরা মানে হিউম্যান রাইটস যেন আপহোল্ড হয়, বাংলাদেশের উন্নয়নের কথাই আমরা বলছি। সেই কারণে এই প্রবাস থেকে আমরা তখন আন্দোলন করেছি, জাতিসংঘ, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিলে আমরা আন্দোলন করেছি। কারণ বাংলাদেশে অনেক সময় মনে করেন আন্দোলন করা যায় না, বাংলাদেশে অনেক সময় আন্দোলন করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এখান থেকে আমাদের একটা সুবিধাজনক অবস্থায় আমরা আছি, যেখান থেকে আন্দোলনটা করতে পারি, এবং সেই আন্দোলনটা আমরা করেছি। এরশাদ বিরোধী আন্দোলন তখন আমরা খুব মানে এবং খুবই মানে খুব জোরালো ভাবে করেছি। তারপরে আপনার দেখেন 111-এর সময় বাংলাদেশে কি কথা বলতে পারে না, তখন আমরা এখান থেকে আন্দোলন করেছি। প্রতি সপ্তাহে আমাদের বিক্ষোভ করেছি আমরা, জাতিসংঘ, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিলে। তারপর আপনার 111-এর ওই সময় কিন্তু বাংলাদেশে কি কথা বলতে পারতো না, আমরা ক্যাপিটাল হিলে হিয়ারিং করেছি, আমরা জাতিসংঘে কথা বলেছি যে বাংলাদেশে আমরা একটা ডেমোক্রেটিক সরকার চাচ্ছি। তারা কিন্তু -2 ফর্মুলা মানে নিয়ে আন্দোলন করছে, মানে এই 111-এর সরকার -2। তো এটা জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে, মানে -2 করবে জনগণ, এটা -1 করবে না -2 করবে সেটা জনগণ করবে, রাইট? কোন স্বৈরশাসক বা কোন বিদেশি শক্তি তো এটা ঠিক করবে না। দেখেন আজকে তো সেই আন্দোলনের ফলে তো এখন -1 হয়ে গেছে, মানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। তো জনগণ সবকিছু ক্ষমতার উৎস। তো সেই ক্ষেত্রে আমরা স্টেট ডিপার্টমেন্টকে বলতে পেরেছি যে বাংলাদেশে যখনই একটা মানে জনগণের ভোটের অধিকার, যেটা ভোটিং সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব ঠিক। কারণ ভোটিং সিস্টেম ঠিক থাকে, জনগণ যদি সরকার গঠন করতে পারে, জনগণ যদি সংসদ সদস্যকে নির্বাচিত করতে পারে, তাহলে কিন্তু আর আপনার দুর্নীতি থাকবে না। কারণ সকলেই কিন্তু জনগণের কাছে যেতে হবে। কিন্তু যখনই স্বৈরশাসক থাকে, ফ্যাসিবাদী সরকার থাকে, যেমন শেখ হাসিনার আমলে আপনারা দেখেছেন যে এই জনগণের কোনো ভোটের কোনো দাম ছিল না, কারণ দিনের ভোট রাতে হয়েছে। আবার আপনারা দেখেছেন দামি নির্বাচন হয়েছে, অতএব তারা তখন স্বৈরশাসক হয়ে যায়। তো সেই কারণে আমরা এই দেখেন এই ফ্যাসিবাদী আন্দোলনে কিন্তু প্রবাসীরা, সারা বিশ্বের প্রবাসীরা কিন্তু মানে একত্রিত হয়ে এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। শুধু একদিনেই কিন্তু এই সরকার পতন হয়নি, এই কয়েকজন সমন্বয়কের মাধ্যমে এই সরকার পতন হয়নি। এই সমন্বয়কদেরকে আমরা সহযোগিতা করেছি, আমরা সারা বিশ্ব থেকে আন্দোলন করেছি, কংগ্রেসে আমরা কথা বলেছি, আমরা এই স্টেট ডিপার্টমেন্টের কথা বলেছি, আমরা জাতিসংঘের কথা বলেছি। তো সেই কারণে আমরা বলতে চাই যে প্রবাসীদের যে একটা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে পেরেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ আপনাকে। আর একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকার যে গঠন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, তো আগের যে সরকার ছিল, মানে সেই আগের সরকার থাকা অবস্থায় আমাদের দেশে দেখা যায় যে আমাদের প্রবাসীদের একটা আক্ষেপ ছিল যে বাংলাদেশ বিমান আসছে না নিউ ইয়র্কে। তো সেটা শেষ পর্যন্ত আসলে হয়ে ওঠেনি। তো বর্তমান সরকার গঠন হওয়ার পর এই যে আমাদের প্রবাসীরা যেটা চাচ্ছিল যে বাংলাদেশ বিমান আসবে, যাতায়াত একটা থাকবে, তো সেটার ব্যাপারে বর্তমান সরকার কতটুকু আসলে এই ব্যাপারে উদ্যোগী হবেন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন বিএনপি সরকারই কিন্তু এই বিমান এই আমেরিকাতে আমাদের
দাবির মুখে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিমান বাংলাদেশ এই নিউ ইয়র্কে কিন্তু এনেছিলেন। এবং এই বাংলাদেশের সোনালী ব্যাংক বলেন, সোনালী এক্সচেঞ্জ বলেন, এটা কিন্তু সব বিএনপি সময় হয়েছে। প্রবাসী মন্ত্রণালয়, এটা বিএনপির আমলে হয়েছে। আমরা দাবি করেছি প্রবাস থেকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেটা করেছেন। আজকে প্রবাসী মন্ত্রণালয় আছে, এটা বিএনপির অবদান। এখন দেখেন তারপরে এই বিমানের যে অবস্থাটা দেখেন, বিমান এই বিগত আওয়ামী লীগ সরকার, ওয়ান ইলেভেনের সরকার, এটা তারা কোনো কাজ করেনি। এবং আপনার যখন বিমান যখন বন্ধ হয়ে যায়, কারণ দুর্নীতির কারণে যখন বন্ধ হয়ে যায়, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা একটা প্রতিনিধি দল গিয়েছিলাম প্রবাস থেকে। তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা বিমান ভাড়া নিয়ে চালাও, বিমানের লোগো দিয়ে দিব, তোমরা তোমরা মানে, কারণ আমাদের লস হচ্ছে, মানে বাংলাদেশ সরকারের লস হচ্ছে, কারণ অনেক দুর্নীতিপরায়ণ লোকজন থাকে। আমাদেরকে বললেন ক্লিয়ারলি, তোমরা লিজ নিয়ে তোমরা চালাও, কারণ আমরা সরকার লস দিতে প্রস্তুত না, তোমরা এটা চালাও, তোমরা যদি লাভ করতে পারো লাভ করো। এবং আমরা সেই কারণে আমরা একটা কোম্পানি খুললাম, আমরা লিজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু 111 সরকার এসে সব মানে আপনার বাতিল করে দেয়। এবং 111 সরকারও আর চেষ্টা করেনি, এই 15 বছর আওয়ামী লীগ সরকারও চেষ্টা করেনি। এখন যেটা আমরা জানতে পারছি যে এই বাংলাদেশ এখন নতুন করে, সে আগে যে পারমিশনটা সেটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। আগের যে পারমিশনটা ছিল, মানে কি বলে, ফেডারেল এভিয়েশন, যে আপনার এভিয়েশন যে অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ আমেরিকার যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে, FAA, তাদের আবার নতুন করে পারমিশন নিতে হবে। বাংলাদেশে আবার তারা গিয়েছে, বাংলাদেশে গিয়ে দেখেছে যে বাংলাদেশে যে মানে যে বিমান যে কর্তৃপক্ষ আছে, তাদের যে নিরাপত্তা ঠিকমতো এয়ারপোর্টে নেই, তাদের যে মানে হ্যান্ডেলিং করে, যে গ্রাউন্ড যে লাগেজ হ্যান্ডেলিং করে, সেটাও কিন্তু মানে ঠিকমতো হচ্ছে না, সেখানে অনেক মানে চুরিচামারি হয়। তো নিরাপত্তার অভাব, সবকিছু মিলে বাংলাদেশের এই এয়ারপোর্টটা হলো সবচেয়ে নিম্নমানের, এই গ্রেডের না, আন্তর্জাতিক মানের হচ্ছে না। সেই কারণে কিন্তু এখন আর মানে এই FAA, যারা নাকি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনটা আমেরিকার, তারা এটা অনুমোদন দিচ্ছে না। তবে বর্তমান সরকার কাজ করছে। আমি ইতিমধ্যে কথা বলেছি বিমান মন্ত্রীর সাথে, তিনি বলেছেন যে আমরা এই বাংলাদেশের যে নিরাপত্তা এবং এই মান উন্নয়নের জন্য গ্রেড A লেভেলে নেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং হয়তো থার্ড একটা টার্মিনাল হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে। তো থার্ড মানে টার্মিনাল মানে এই আপনার শাহজালাল বিমানবন্দরের পাশে ভিতরেই। তো এখন বর্তমান সরকারের কাজ শুরু করে দিয়েছে যে কিভাবে লাগেজ যেন হ্যান্ডেলিংটা, গ্রাউন্ড হ্যান্ডেলিং যেটা, এটা আন্তর্জাতিক ভাবে বা নাকি বিদেশিরা যেন হ্যান্ডেল করতে পারে। কারণ বাংলাদেশে যারা নাকি মানে শ্রমিক অনেকে আছে, এগুলি নিয়ে চুরিচামারি করে। আপনি দেখেছেন অনেক প্রবাসীরা কিন্তু হয়রানির শিকার হয়, লাগেজ কাটা হচ্ছে, নিয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে আমার মনে হয় এই সরকার একটা পদক্ষেপ নেবেন, যাতে এই গ্রেড A লেভেল পৌঁছে, এবং এই গ্রেড A লেভেল হলে, হ্যাঁ, গ্রেড A লেভেল হলে আমাদের যে আমেরিকার যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু সেটা আবার অনুমোদন দিবে যে বাংলাদেশ থেকে JFK এয়ারপোর্টে বাংলাদেশ বিমান চলাচল করবার জন্য। দ্যাট মিন্স, অনেক ধন্যবাদ। দ্যাট মিন্স বিগত সরকার যেটা পারেনি, এই সরকার ইনশাআল্লাহ, বর্তমান সরকার সেটা চেষ্টা করছে যেন কতটুকু ফলপ্রসূ হয়। ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছে আমি আরেকটু মানে একটা প্রশ্ন আমি করছি, সেটা হচ্ছে যে এই যে আপনি তো মানে জানেন যে বিপুল জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসছে। তো কিন্তু এখনো আমরা দেখছি যে নিউজে দেখছি প্রবাসে বসে যে দেশে এখনো চাঁদাবাজি, খুন, গুম সবই চলছে। তো এটার এগেইনস্টে আসলে বর্তমান সরকার কতটা, এটা নিরসনে কতটুকু পদক্ষেপ নিচ্ছেন, বা এটার কোনো ব্যাখ্যা আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ। আসলে দেখেন, বিগত ওই ফ্যাসিবাদী আমলে, আপনার প্রকাশ্যেই আপনার অনেক চাঁদাবাজি, হত্যা, খুন, গুম হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে। মানে দেশে কোনো আইনি শাসন ছিল না। আপনি দেখেন যে একজন পুলিশ ইচ্ছা করলেই একটা লোককে গুলি করে মেরে ফেলতো, মানে যদি একটু বিএনপি মনে হতো। তারপরে দেখেন এই যে ওসি প্রদীপ দিন দুপুরে আপনার এই
একজন সামরিক কর্মকর্তা রাইট তাকে কিভাবে মেরে ফেললো, মানে তারপরে কিন্তু বিচার ঠিক মতো হচ্ছে না। তো এই যে একটা তারপরে আসলো গণঅভ্যুত্থান হলো। একটু আসে আমি এই যে আপনি বললেন এই যে গুম খুমের ব্যাপারটা, কিছুদিন আগে প্রদীপের কথা বললেন, তো এটার জন্য আর কি বর্তমান সরকার কোনো পদক্ষেপ কি নিচ্ছেন সেরকম নিরসনে? যে সেটাই বলছি যে তারপর দেখেন আসলো ইউনূস সরকার আমলেও কিন্তু পুলিশ কাজ করেনি। ইউনূস সরকার আমলে এই 1.5 বছর মব বাণিজ্য হয়েছে। এই এনসিপি জামাত তারা মব বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে, বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তারা আজকাল হাজার হাজার কোটি টাকার মালিক এই এনসিপির লোকজন। তো সবকিছু মিলে এই আওয়ামী লীগের 15টি বছর, ইউনূস সাহেবের এই 1.5 বছর, এটা কিন্তু তেমন কোনো আইনের শাসন ছিল না। এখন যেহেতু একটি গণতান্ত্রিক সরকার এসেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু এই সরকার এসেছে, তাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি, কারণ জনগণের ভোটের নির্বাচিত সরকার। কারণ জনগণের এই যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলনের দায়িত্ব কিন্তু এই নির্বাচিত সরকারের। কারণ আগে ইউনূস সরকার অনির্বাচিত সরকার, তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না, তারা যাইছে তাই করেছে। দেখেন আজকে বিভিন্ন ভাবে দেখছি এই সমন্বয়করা মানে আপনার তাদের এলাকার জন্য কোটি কোটি টাকা নিয়েছে, মানে বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করেছেন, মানে তারা নিজেরাই সৃষ্টি করেছেন বৈষম্য, ইচ্ছা মতো তারা কাজ করেছে। এই জন্যই তারা কিন্তু নির্বাচন চায়নি। এই জামাত এবং এই এনসিপি তারা কিন্তু নির্বাচন চায়নি, কারণ তারা ছিল ক্ষমতায়, তারা দুর্নীতি করেছে, মব বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে। এখন জি বলেন। সরি, আসলে যেটা হয় যে ক্ষমতায় আসছে তারা তো তাদের মতো করে একই কাজ করে যাচ্ছে, সেরকম কোন একটা প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি না। যে এই জন্যই তো যখন আপনি জনগণের সরকার হবেন, যখন আপনি জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য, তখন সেই সরকার জনগণের জন্য কাজ করতে হবে। তা না হলে তো আবার পরবর্তীকালে তারা জয়যুক্ত হতে পারবে না। অর্থাৎ এটা কিন্তু জনপ্রতিনিধির মাথায় আছে যে আমি যদি মানে ভোটটা যদি সুষ্ঠু হয়, যদি দিনের ভোট রাত না হয়, কারচুপি না হয়, তাহলে এই সাংসদদেরকে বা সরকার প্রতিনিধিদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। সেই কারণে এখন যে বর্তমান সরকার, সেটা কিন্তু এখন আপনারা দেখেছেন পুলিশ বাহিনীকে জেলে সাজাচ্ছে এবং কোন রকম দুর্নীতি প্রশ্রয় দিচ্ছে না। বর্তমান যে সরকারের আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য মন্ত্রী যারা আছে, আপনি দেখবেন কোন দলের লোক কোনো চাঁদাবাজিদের মধ্যে জড়িত নেই, এবং কোনো যদি আপনার কেউ কোনো রকম অভিযোগ আসে সঙ্গে সঙ্গে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, এরেস্ট করা হচ্ছে। অতএব আমাদের যে এই যে আজকে যে প্রধানমন্ত্রী, তিনি তো ভুক্তভোগী, তিনি তো এই অনিয়ম দেখেছেন, তিনি স্বৈর শাসন দেখেছেন। অতএব তিনি এই যে বিগত দিনের যে অভিজ্ঞতা, তার বিরুদ্ধে তাকে যে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, বিদেশে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের দেশের বেগম খালেদা জিয়া আপনার বিনা চিকিৎসায় মানে আজকে মারা গেলেন, তো এইগুলি তো তিনি দেখেছেন। সেই কারণে দেখেন এবার কোন রকম চাঁদাবাজি প্রশ্রয় দেওয়া হচ্ছে না, দেশের একটি আইনের শাসন বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করছেন। কিন্তু আমাদেরও সহযোগিতা করতে হবে, বিরোধী দলকেও সহযোগিতা করতে হবে। কিন্তু বিরোধী দল যারা আছে তারা চায় এই সরকার পতন হোক, সরকার ফেল করুক, খারাপ কাজগুলি করুক। এই বট বাহিনী ভুয়া আইডি দিয়ে মিথ্যা প্রচারণা করছে। মানে একটা দল, মনে করি ইসলামিক দল, নাম হলো ইসলামিক দল, তারা ইসলামের জন্য কাজ করবে, সত্য পথে থাকবে, ক্ষমতায় যাওয়াটা বড় কথা না। আমাকে আমার চরিত্র বদলাইতে হবে, আমি ইসলামের কথা বলবো, মানুষ আকৃষ্ট হবে। কিন্তু তারা মানে ক্ষমতা যাওয়ার জন্য গোপনে মিটিং করে ভারতের সাথে, গোপনে মিটিং করে আমেরিকার সাথে, মানে গোপনে মিটিং করে ইসরায়েলের সাথে, এই যে গোপন মিটিং, তারপরে মিথ্যা ভুয়া আইডি, মানে মিথ্যা প্রচারণা, এগুলো তো ইসলামিক কাজ না, এগুলো অন ইসলামিক কাজ। তো এইগুলি কাজ তারা করে দেশে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। যেমন দেখেন এনসিপির যারা আছে, নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এদের কথাবার্তা দেখেন কি। আমি যদি সংস্কারের কথা বলি, আমাকে নিজেকে সংস্কার করতে হবে আগে, আমার কথা চরিত্র, আমার ব্যবহার আগে ঠিক করতে হবে। কিন্তু দেখেন তাদের কথাবার্তা, ভাষা, ব্যবহার মানে মারামারি কাটাকাটি করবার ভাষা, মানে এমন ভাষা ব্যবহার করে যে তাদেরকে মানুষ যেন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অ্যাটাক করে, বা একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এগুলো তো ঠিক না। আগে দেশ হলো আমাদের বড়, তারপরে দেশের পরে নামে ক্ষমতা। আসলে সবকিছুর ঊর্ধ্বে যে অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, সেই অ্যাটিটিউড যদি আমি চেঞ্জ না করি, তাহলে আমি যদি এখন অসভ্য থাকি, আমি অসভ্য, আমার অ্যাটিটিউড ভালো না, আমি দুর্নীতিপরায়ণ, আমার দ্বারা এত সংস্কার আইন করলে তো হবে না। আইন করে এই আইনগুলো বাস্তবায়ন করবো কে? বর্তমানে যে সংস্কার যে আইনগুলি,
আইনগুলি বাস্তবায়ন করবে কারা, সেই লোকগুলিকে, right? আগে আমাকে চরিত্র বদলাতে হবে, আগে নিজেকে সংশোধন করতে হবে, তারপর এবং সেটা এই তারেক রহমান বিদেশে 17 বছর থেকেছেন, একটু সভ্য দেশে থেকেছেন, সে দেশে কিভাবে কথা বলতে হয়, সংসদে কিভাবে কথা বলে, ভদ্রভাবে কথা বলে, ভদ্র রাজনীতি শিখে দেখেছেন, এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড, উন্নয়নমূলক রাষ্ট্র কাকে বলে, যে জনগণের সরকার ইংল্যান্ডে থেকেছেন, দেখেছেন, সেটাই বাস্তবায়ন করবার জন্য তিনি বাংলাদেশে এখন চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে। আপনি তো ইউএসএ বাংলাদেশের চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান। তো আমি একটু জানতে চাই যে এই যে আপনি চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান, অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে আমি আপনার কাছে আমার প্রশ্ন, যে প্রবাসী বাংলাদেশি অনেকে আছেন যারা বাংলাদেশে ব্যবসা করতে চায়, বিজনেস করতে চায়, তো সেক্ষেত্রে দেখা যায় বিজনেস করতে গিয়ে তাদের অনেক হয়রানির শিকার হতে হয়। হ্যাঁ, তো সেটা নিরসনে আসলে বর্তমান সরকার কি তাদের জন্য কোনো সুযোগ সুবিধা রেখেছেন কিনা বা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আমরা আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের আমি চেয়ারম্যান এবং এবিসিসিআই যেটা, তো সেটা আমরা কিন্তু ইতিমধ্যেই আমি কয়েকটা বাংলাদেশে 2 বার গিয়ে সেমিনার করেছি। সেখানে যে বাংলাদেশের সাথে এবং প্রবাসী যারা বিজনেসম্যান বা প্রবাসী অ্যাজ হোল, নট অনলি বিজনেসম্যান, প্রবাসীদের সাথে একটি সেতুবন্ধন, মেলবন্ধন সৃষ্টি করবার জন্য আমরা চেষ্টা করেছি। এবং এই সরকার যেহেতু প্রবাসী মন্ত্রণালয়কে দেখেন আপনারা, প্রবাসী মন্ত্রণালয় বিএনপির আমলে হয়েছে, এখনো প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন। কিছুদিন আগে আপনার আমাদের প্রবাস মন্ত্রী এসেছিলেন, তার সাথে আমরা মিটিং করেছি। এবং বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রবাসী মন্ত্রণালয়টাকে আরো শক্তিশালী করবার জন্য, প্রবাসীদেরকে বাংলাদেশমুখী করবার জন্য এবং চেষ্টা করছেন। এবং আমরা অনেকগুলি দাবি দেওয়া করেছি। বর্তমান সরকার কিন্তু চালু করেছেন প্রবাসী কার্ড, ইতিমধ্যে কিন্তু প্রবাসী কার্ড চালু করেছেন, যে প্রবাসীদের যে কার্ড থাকবে, যারা নাকি বাংলাদেশে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, সেই প্রবাসীদের একটা কার্ড থাকবে, যাতে বাংলাদেশে সেই কার্ড দেখালে যাতে একটা বিভিন্ন প্রশাসনে, থানায় বা বিভিন্ন মন্ত্রণালয়ে যদি এই কার্ড থাকে, তাহলে যেন তাকে মানে কোন রকম হয়রানি ছাড়া তার কাজটা সম্পন্ন করা হয়। এ ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা বলেছি যে একটা প্রবাসী পল্লী করতে, বাংলাদেশের একটা অঞ্চলকে, ঢাকার আশেপাশে একটা অঞ্চলকে একটা মানে সরকার অধিগ্রহণ করে যাতে মানে প্রবাসী পল্লী করা যায়, সেখানে প্রবাসীরা মানে প্লট কিনে ব্যবসা বাণিজ্য করবে, সেখানে বাড়ি করতে পারে। অর্থাৎ প্রবাসীদের জন্য একটা সুযোগ সুবিধা আমি মনে করি এই সরকারের কাছে আমরা দাবি করেছি। এবং আমরা প্রবাসীদের কাছে, বর্তমান সরকারের কাছে আমরা দাবি করেছি যে 10%, 10% প্রবাসী যাতে আপনার বাংলাদেশের মন্ত্রণালয়ে, সংসদে এবং বিভিন্ন প্রশাসনে যাতে এই আপনার যারা নাকি অভিজ্ঞ লোক, তাদেরকে যেন নেওয়া হয়। কারণ প্রবাসীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কোনো উন্নয়ন সম্ভব নয়। প্রবাসীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের এই সংস্কার বলেন, সেটা সংস্কারটা সুসম্পন্ন করা কঠিন হবে। কারণ প্রবাসীদের চোখ দিয়ে উন্নয়নটা দেখতে হবে। কারণ প্রবাসী যারা নেই এক্সপার্ট, যারা নাকি মানে আপনার লেখাপড়া করেছে, যাদের অভিজ্ঞতা আছে, যারা ব্যবসা বাণিজ্যে সাকসেসফুল হয়েছেন, দুর্নীতি করে সাকসেসফুল হন নাই। বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যাংক থেকে চুরি করে, তো বিদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু অনেস্ট উপায়ে, তারা তাদের বুদ্ধি, মেধা এবং আইন শৃঙ্খলা যে মেনেই কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করে। তো তারা যখন বাংলাদেশে যাবে, তখন তারা সরকারকে আপনার সাজেশন করতে পারবে এইভাবে করলে সুবিধা হবে। কিন্তু যারা নাকি ছোটকাল থেকেই বাংলাদেশে জন্ম হয়েছে, বাংলাদেশে জন্ম হয়ে এই দুর্নীতির মধ্যে বড় হয়েছেন, অনিয়মের মধ্যে বড় হচ্ছেন, তাদের দ্বারা তো এই সংস্কার চোখে ধরা পড়বে না। যেমন আমি যদি দীর্ঘদিন প্রবাসী থাকার পরে যখন বাংলাদেশে এয়ারপোর্টে যাব, এয়ারপোর্টে নামলে আমাদের চোখে ধরা পড়ে কোথায় সমস্যাটা। গাড়ি যাচ্ছে, আমরা যখন ড্রাইভ করি ঢাকা শহরে, তখন আমাদের চোখে ধরা পড়বে কোথায় সমস্যাটা ধরা পড়ে। কারণ আমরা দেখেন দীর্ঘদিন এই প্রবাসী, আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আছি। এখন ওই দেশে যারা জন্ম, ওই দেশে যারা নাকি এই অনিয়মের মধ্যেই গাড়ি চালাচ্ছে সবসময়, তাদের চোখে তো এই অনিয়মটা ধরা পড়বে না। সেই কারণে আমাদের দাবি আছে যে 10% আপনার প্রবাসী তাদেরকে নিয়ে আপনার সরকার গঠন করুন, প্রশাসন চালান। ইভেন আমাদের অনেক ছেলেমেয়েরা আছে, আমাদের ছেলেমেয়েরা কিন্তু দেশে দেখেন ভালো স্কুলে যাচ্ছে, ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে, ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করে, বা আমাদের ছেলেমেয়েরা গুগলে চাকরি করে, আমাদের ছেলেমেয়েরা হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, আপনার জাতিসংঘে কাজ করছে। তো এই সমস্ত লোকদেরকে, নতুন প্রজন্মের এই ছেলেমেয়েদেরকে কিন্তু বাংলাদেশমুখী করতে হবে।
এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব এই এই ছেলে মেয়েদেরকে বাংলাদেশমুখী করা, তাদের সেই সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে আহ্বান জানানো। কিন্তু দেখেন একটা আইন করে রেখেছে বাংলাদেশ সরকার অনেক আগে থেকে, যে প্রবাসে কোনো অন্য দেশে যদি কেউ সিটিজেন নিয়ে থাকে, নাগরিকত্ব নিয়ে থাকে, তাহলে বাংলাদেশে আর সে নির্বাচন করতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, অনেক ভালো ভালো চাকরি করতে পারবে না। এটা কিন্তু বাংলাদেশকে আরো আপনার ধ্বংস করে দিচ্ছে। কারণ দেখেন আমেরিকা একটা মানে আমেরিকা হলো মানে ওয়ান অফ দা মানে সুপার পাওয়ার না, কিন্তু একমাত্র সুপার পাওয়ার আমেরিকা, মানে এবং এত উন্নত দেশ, রাইট? পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা, সুপার পাওয়ার। সেই দেশ বিভিন্ন দেশ থেকে কিন্তু অভিজ্ঞ লোকদেরকে ডেকে এনে গ্রিন কার্ড দিচ্ছে, সিটিজেনশিপ দিচ্ছে। তারা কিন্তু বলছে না তুমি বাংলাদেশের নাগরিক বা তুমি ইংল্যান্ডের নাগরিক বা ইন্ডিয়ান নাগরিক, তুমি ওই দেশের নাগরিকত্ব আগে ক্যান্সেল করে আসো, তাও কিন্তু বলছে না। অতএব আমরা এই আমেরিকা এত বড় দেশ হওয়ার পরও বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারা লোক এনে মানে এই দেশকে গড়ে তুলছে। আর আমরা যারা বাংলাদেশে, আমাদের জন্ম বাংলাদেশ থেকে যারা এসেছি, আমরা বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে যেতে চায়, ভালো ভালো যারা নাকি অভিজ্ঞ লোক, তাদেরকে নিচ্ছে না। অত সেই দেশ কিভাবে উন্নয়ন হবে? 100 বছর থাকলেও উন্নয়ন হবে না। শুনেন, প্রত্যেকটা দেশ যখন বিপ্লব হয়েছে তখন এই প্রবাসীরা ভালো ভালো দেশে লেখাপড়া করে তারপরে তারা সেই দেশে ব্যাক করেছে এবং সেই বিপ্লবটা হয়েছে। আপনার ফরাসি বিপ্লবের কথা বলেন আর আপনার ওই জার্মানির কথা বলেন, দেখবেন যে আপনার ওই আগে স্পেনে যখন মুসলমানরা শাসন করতো, তখন স্পেনে ইউনিভার্সিটি ছিল, বাগদাদে বড় বড় ইউনিভার্সিটি ছিল। আজকে যে ইজিপ্টের ইউনিভার্সিটি, আল হাজার সবচেয়ে ওল্ডেস্ট ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিতে ইউরোপিয়ানরা লেখাপড়া করে তারপরে তারা ব্যাক করেছে। আপনার ফ্রান্সে ব্যাক করেছে, তারা জার্মানিতে ব্যাক করেছে। তখন তারা কিন্তু আপনার বিপ্লব, তারা নিজের দেশে গিয়ে স্বাধীনভাবে তারা সবকিছু নরমাল জীবনযাপন করছে। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। অনেক ক্ষেত্রেই আমাদের সরকার আমাদের উপর একটা নিষেধাজ্ঞা বরাদ্দ করে রেখেছে। তো আমরা আজকে আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সময় কম। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদেরকে বলবো যে আমি এটিএনকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের প্রবাস এই পরিক্রমায় আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশ সরকারকেই বলছি যে প্রবাসীদের যে এখন ভোটের কিন্তু একটা দাম আছে, প্রবাসীরা কিন্তু এখন ভোটের অধিকার পেয়েছে। তো সেই ক্ষেত্রে একজন প্রবাসী কিন্তু শুধু একটা ভোট না, একজন প্রবাসী বাংলাদেশে মিনিমাম 10টা ভোট কন্ট্রোল করে, মিনিমাম 10টা ভোট। কারণ তার পরিবার পরিজন আছে, কারণ পরিবার পরিজন কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট। সে তার বন্ধু বান্ধবদেরকে টাকা পাঠায়, মানে মাদ্রাসা মসজিদে টাকা পাঠায়, এবং আশেপাশে অনেকেই কিন্তু জাগাতে টাকা দিচ্ছে, অনেক সময় হেল্প করছে, রাইট? তো অতএব একজন প্রবাসী কিন্তু মিনিমাম 10টা ভোট কন্ট্রোল করে। সেক্ষেত্রে আমি বলবো যে মানে প্রবাসীদেরকে গুরুত্ব দিতে হবে, প্রবাসীদেরকে অবহেলা করলে হবে না। প্রবাসীদের বাংলাদেশে যে হয়রানির কথা আমরা শুনি, যে বিমানবন্দরে যে বললাম গ্রেড A1 করতে হলে বাংলাদেশের বিমানের মানে সেখানে আন্তর্জাতিক মান করতে হবে। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু কর্মচারী আছে বিমানে বা বাংলাদেশ সরকারের, তারা কিন্তু চায় না, তারা ওটাকে লুটপাট করবার জন্য চেষ্টা করছে। তবে এই সরকার চাচ্ছে যে বিমানটাকে ঢেলে সাজানোর জন্য এবং আমাদের প্রবাসীদেরকে বাংলাদেশমুখী করবার জন্য, বাংলাদেশে যেন আমরা ইনভেস্ট করি। কারণ প্রবাসীরা যত ইনভেস্ট করবে, প্রবাসীরা যত বাংলাদেশের মুখী হবে, বাংলাদেশ অর্থনীতি কিন্তু তত চাঙ্গা হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।